ঠাকুর তার কথা রাখলেন। পরদিন যথারীতি আমাকে টেনে হিঁচড়ে নিয়ে গেলেন চিকিৎসকের কাছে। বলা বাহুল্য, আমার সমস্যাগুলো আমার থেকে উনি বেশি সাবলীলভাবে মহিলা ডাক্তারের সাথে আলোচনা করলেন। আমার অবস্থা দেখে ডাক্তার কয়েক মিনিটের জন্য ওনাকে বাহিরে পাঠিয়ে দিলেন। একে একে বেশ কিছু প্রশ্ন করেই ক্ষান্ত হলেন। কোনো সমস্যা না পেয়ে উনি বেশ কিছু কায়দা করে নিয়ম শিখিয়ে দিলেন, কিভাবে চলতে হবে, কি এড়িয়ে চলতে হবে সব। এবং ব্যাটা জমঠাকুরকেও সব কথাগুলো পরে একেবারে হা করে গিলেছে। আমি শুধু বসে বসে লজ্জায় কাঁচুমুচু খাচ্ছি। দুদিন পর আম্মু ফিরে এলেন ফুলি খালাকে নিয়ে। সাথে করে নিয়ে এলেন রাজ্যের সব ফলফলাদি। বড় আপুর শাশুড়ি নাকি সব কিছু দাঁড়িয়ে থেকে গাড়িতে বোঝাই করে দিয়েছে। আম্মু বাড়ির নিচ তলায় দাঁড়িয়ে সব ভাগ বাটোয়ারা করতে শুরু করে দিছে। বাড়ির দারোয়ান থেকে শুরু করে ভাড়াটিয়া, নতুন রান্নার খালা, এমনকি ড্রাইভার পর্যন্ত এর ভাগ পেয়েছে। সেদিন ফুলি খালাকে আর আটকায়নি আম্মু। ওনাকে ওনার ভাগ বুঝিয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন। সেদিন সন্ধ্যায় জমঠাকুর ফিরে এসে আম্মুর থেকেই ঘেমে নিয়ে সাওয়া শরীরে বেশ অনেকটা সময় জড়িয়ে ধরে রইলেন। আম্মু বাবু এটা, বাবু সেটা, হাজার হাজার গল্পের ঝুড়ি নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। উনিও বেশ গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে সব কথা শুনে যাচ্ছে। তাদের মা ছেলের এত স্বয়ংস্ফূর্ত সম্পর্ক দেখে মনে হচ্ছে আমি টিভি চ্যানেলে কোনো জনপ্রিয় পারিবারিক মুহূর্ত উপভোগ করছি। আশেপাশে সকল দুনিয়া ভুলে ওনারা মা ছেলেতে মন উজাড় করে শত সহস্র গল্পের হাট খুলে বসেছেন। রাতে খাবার টেবিলে বসে আম্মু বড় আপুর বাড়ির গল্প ফের জুড়ে দিলেন। ওনার কথা শুনে বেশ বোঝা যাচ্ছেন খুব মিস করছেন আপুকে। আমি মানুষটাকে দেখে বারংবারই অবাক হই। আপু তো তার নিজের সন্তান নয়, অন্যের সন্তানের জন্য এত মায়া। মানুষটাকে যতই দেখছি ততই মনে হয় এখন অনেক অবাক হওয়ার বাকি আছে আমার। খাবার টেবিল গুছিয়ে ড্রয়িং রুমে যেতেই দেখলাম আম্মুর পায়ে মালিশ করে দিচ্ছে উনি। আমাকে দেখেই বললেন, টুকি যা তো নারকেল তেলের বোতলটা নিয়ে আয়, আজ বড্ড শাশুড়ি হয়ে সেবা যত্ন নিতে ইচ্ছা করছে। জামাই বউ মিলে হাত চালা জলদি। আম্মুর কথা শুনে আমার পেট ফেঁসে হাসি আসছে। এত মজা করে কথা বলতে পারেন। আমি খুব আগ্রহ নিয়ে আম্মুর মাথায় তেল মালিশ করছি, আর জমঠাকুরের পায়ের কাছে বসে পা মালিশ করে দিচ্ছে, আম্মুর পায়ে নখ কেটে দিচ্ছেন। উনি ওনার কাজ শেষ করে সোফায় বসে রইলেন। বা শেষ করে একটু প্রতিসেবায় নিয়োজিত হবা, বুঝলা? প্রতিসেবা হচ্ছে পরম ধর্ম। বাবুর স্ত্রীর যত্ন নেওয়া কিন্তু একদম আদর্শ পতির কর্ম, জানিস তো? তুলি তোকে তেল মালিশ করে দেবার পর তুইও ওর মাথায় তেল দিয়ে দিবি, নাকের উপর থেকে আঙুলের ডগায় করে চশমাটা চোখে পড়ে। তোমার কপাল ভালো বুঝলে, আমার মতো একখানা জামাই পাইছ। সে তো তোর কপালও বড্ড ভালো রে বাবু, আমার মতো একখানা এত ভালো মা আর টুকির মতো একখানা লক্ষ্মীমন্ত বউ পেয়েছিস। বাহ, দল করা হচ্ছে বউ শাশুড়ি মিলে। আগে তো ফুলি খালাকে হেল্পার করেছিলে, তা এই মাথা মোটাকে কি পদ দিলে? খবরদার বাবু, আর যদি দেখছি আমার মন্ত্রী মাথায় চটি মারি। তুই পেয়াদার মতো থাক, বেশি বেশি করলে কিন্তু শোলে চড়াবো। না, বেশ নির্যাতন হচ্ছে আমার ওপর। তোমরা অত্যাচারী স্বৈরশাসকের বেশি দিন না, তারপর আমি দল ভারী করছি, দাঁড়াও। আমাকে চোখ মেরে। ব্যাপারটা কি হলো কিছুই বুঝলাম না। আম্মুর দিকে তাকাতেই দেখলাম উনি মুখ টিপে লুকিয়ে হেসে যাচ্ছেন। ততক্ষণে আমি জমঠাকুরের মাথায় তেল মালিশ করে দিচ্ছি। কিরে টুকি, আসার পর থেকে লক্ষ্য করে যাচ্ছি কেমন ফ্যাকাশে দেখাচ্ছে, চোখ কেমন বসে গেছে, খাওয়া দাওয়া করিসনি ঠিক মতো। আম্মু 3 দিন ধরেই শিখ। আমি কিন্তু তোমার টুকি তো সময় পেলেই যান জীবন দিয়ে ঘুমাচ্ছে, ও দুর্বলতা থেকে হচ্ছে। আম্মু ওনার সাথে কথা বলে আমার দিকে তাকিয়ে ইশারা করলেই আমি ইশারায় বুঝিয়ে দিলাম। উনি কিছুক্ষণ বসে থেকে উঠে গেলেন আর যাবার আগে বলে গেলেন জমঠাকুরকে যেন দুধ গরম করে দেয় আমারে। এই দায়িত্বটা যে উনি বেশ ভালোভাবেই করে তা তো আম্মু জানতে পারতো না। সেদিন সব কাজ শেষে যখন আম্মুর কাছে গিয়েছিলাম কিছু লাগবে কিনা দেখতে, গিয়ে দেখি আম্মু সজাগ। আমি যেতে আমাকে পাশে বসিয়ে নিজে উঠে বসলেন। তারপর পাশের টেবিল থেকে চিরুনি দিয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে বললেন, এই কয়দিন খুব ধকল গিয়েছে রে টুকি তোর ওপর দিয়ে। মেয়েটাও এমনভাবে অসুস্থ হয়ে পড়ল,
তোরও তো নতুন জায়গা, এরপর থেকে আমি মাথায় রাখবো রে টুকি। না আম্মু, আমার কোনো সমস্যা হয় নাই। উনি আমাকে কাল জোর করে ডাক্তারকে দেখে নিয়ে এসেছে, খুব লজ্জা পেয়েই কথাখানি বললাম। বেশ ভালো করেছে। জানিস আমাদের বাড়ির সবাই কিন্তু বিজ্ঞানের ছাত্র। সাদাব যখন 9-এ পড়ে তখন আমাকে একদিন হুট করে এসে জিজ্ঞাসা করছে, আম্মু এই ঋতুস্রাব কি? এইটা নাকি শুধু মেয়েদেরই হয়। প্রথমে কিছুটা অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বলল বইয়ে নাকি পেয়েছে। তারপর ওকে যখন সব কিছু খুলে বললাম, ও মা সে কি কান্না! কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে বলছে, আম্মু তোমার খুব কষ্ট হয় তাই না? এরপর থেকে আমাকে বলবা, আমি তোমার সব কাজ করে দিব, তোমার কিছু করতে হবে না। এরপর থেকে শুরু হয়েছে এ নিয়ে তদারকি। আম্মু এটা খাবা, এটা করবা না, এটা নাও, এটা খাও। সারাদিন আমার পেছনে ঘুরতো তখন। তারপর তো ইন্টার দিয়ে আমার আধখানা কলেজা ছিঁড়ে এই ঢাকায়। ছেলেটা বড্ড নরম মনের রে, ওরা কোনোদিন কষ্ট দিস না টুকি। নিজের ছেলে বলে বলছি না, একদিন তুই নিজের মুখে স্বীকার করবি তুই কি পেয়েছিস। নে যা, এবার ঘুমাতে যা। কথা শেষ করে পেছন থেকে দুটো বেনি ঘাড়ের দুপাশে ফেলে এই দুই বেনি দেখে জমঠাকুর সামনে খিলখিল করে হেসে যাচ্ছে। বিছানার সামনে যেতেই বেনি দুইটা টেনে একদম নিজের কোলের উপর নিয়ে শুয়ে পড়ল। সময় যে কীভাবে পার হয়ে যাচ্ছে টেরই পাচ্ছি না। দিনের বেলা ফুলি খালা আর আম্মুর সাথে জমিয়ে আড্ডা, বিকেলে আম্মুর সাথে হাঁটতে বের হওয়া, মাঝে মধ্যে মায়ের সাথে দেখা করতে যাওয়া আম্মু আর ফুলি খালাকে নিয়ে, বা কখনো মা বাবার স্বয়ং উপস্থিতি, এভাবে দিব্যি কেটে যাচ্ছিল সময়। জমঠাকুর গুনগুনে 7 দিন পর বগল দাবা করে আমাকে নিয়ে কলেজে ছুটলেন। কই বিয়ে করেছি, সংসার করব, বাচ্চা কাচ্চা মানুষ করব, তা না। এখনও এই পড়াশোনা আমার পিছু ছাড়লো না। রোজ সাথে করে কলেজ নিয়ে যাবে, আমার সাথে করে কলেজ গেট পর্যন্ত রিক্সা করে দিবেন, তারপর বাড়ি ফিরে আদর্শ লিপির বাচ্চাদের মতো বই নিয়ে বসবেন। তখন এই অ্যানি চান্স ওনার কোনো বন্ধু ফোন করলে আমার ইজ্জতের জগাখিচুড়ি বানিয়ে বলবেন, না রে ভাই, বউটারে মাত্র পড়াতে বসি, ছোট মানুষ, একটু পর আবার খাইয়ে ঘুম বাড়াতে হবে। হা হা, আমার কত কাজ, আগের মতো আছি বল? এখন বিয়ে করেছি, বউকে তো কোলে পিঠে করে মানুষ করা লাগবে তাই না? অনেক দায়িত্ব, ফোন রাখ, ডিস্টার্ব করবি না। ওনার এই কথা শুনে আমি লজ্জায় পারি না, টেবিলের নিচে ঢুকে বসে থাকি। কোনো মানে হয় এই বাজে কথাগুলোর? একে তো আমি বিবাহ শোক পালন করেছি এই বই নিয়ে, তার উপর উনি এভাবে আমাকে নাস্তানাবুদ করছে। রোজই এভাবে চলে তার এই পড়াশোনার অত্যাচার। বই নিয়ে না বসলে আম্মু বকা দেয়, আমি মন খারাপ করি, খুব মন খারাপ হয়। এর মধ্যে একদিন 12টা বাজে মা ফোন দিয়ে জানালেন যে নানু মারা গেছেন। আমি সবেমাত্র কলেজ থেকে ফিরেছি, মা বাবা রওনা দিয়েছে। ফোনে আম্মুর সাথে কথা বলে শুধু নানির চেহারাটাই চোখে ভাসছে। ওনার বলা প্রতিটা কথা রেকর্ডের মতো কানে বেজে চলেছে। মনে হচ্ছে নানি নিজে প্রত্যেকটা কথা আমার পাশে বসে বলছেন। এই একটা মানুষ যার কথা আমি সাবলীল, সে আমাকে সবচেয়ে প্রাধান্য দিত। বিয়ের কথা নানিকে জানানোর পর সর্বপ্রথম নানি মাকে জিজ্ঞাসা করেছিল আমি রাজি আছি কিনা। বিয়ের পর প্রথম যেদিন গেলাম, জমঠাকুরকে দেখে আমার কাছে চুপি চুপি বসে কত কথা বলেছেন। বোন, জামাইয়ের মন রক্ষা করে চলবি, শাশুড়ি যা মানতে বলে তা অক্ষরে অক্ষরে পালন করবা। মায়েরা কখনো সন্তানের খারাপ চায় না বোন। জামাই তোমার লাখে একটা, খুব ভালো মানুষ। আমি জানি হেই বাচ্চা থাকতে তোমার কোনো কষ্ট হবে না। কত কথা বলেছেন, কত মস্করা করেছেন, অথচ মানুষটাই আর নাই। আমার হাওমাও কান্না শুনে আম্মু ছুটে এসে সাথে ফুলি খালাও হেসকে তুলতে তুলতে সব খুলে বললাম। আম্মু মাকে ফোন করে বললেন একসাথে যাওয়ার কথা, কিন্তু তারা বেশ অনেকটা এগিয়ে গেছেন। এদিকে আম্মু আমাকে নিয়ে একা যাবার সাহস করতে পারছেন না। তার উপর উনিও সেদিন ফোনে বাসায় ফেলে গেছেন ভুল করে। আমি কোনো মতেই নিজেকে সামলাতে পারছি না, কি করব কিছুই বুঝতে পারছি না। দাদা দাদির কথা মনে নাই, নানু খুব ছোটবেলাতে মারা গেছেন। মায়ের চাকরির জন্য নানির কাছেই আমার বেশিরভাগ থাকা। এই মানুষটা যে আমাকে কত বড় অবলম্বন তা আল্লাহ জানে, অথচ এই মানুষটাই নাই। কেমন যেন দুঃস্বপ্ন লাগছে সবকিছু। উনি ফিরে এলেন দুপুর 2টোর দিকে। আমি তখন আম্মুর বুকের উপর মাথা রেখে এলোমেলো হয়ে বসে আছি। আম্মু, তুলির কি হয়েছে, এইভাবে বসে আছে কেন? বাবু টুকির নানি ভোরে মারা গেছেন।
আম্মু আর ফুলি খালা মিলে সবটা খুলে বললেন ওনাকে। সবকিছু শুনে উনি ঠিক করলেন আমাকে নিয়ে যাবেন। কিন্তু ততক্ষণে বাবা ফোন করে জানালেন নানিকে মাটি দেওয়া হয়ে গেছে। কথাটা শুনে নানির কাফনের ঘেরা মুখটা আমার মানসপটে ভেসে উঠল। নিজেকে আর কোনো রকমে আটকে রাখতে পারলাম না। নানিকে শেষ দেখাটাও দেখা হলো না। আমাকে এত ভালোবাসতো মানুষটা, তার মুখটা আমার দেখা হলো না আর। আমি কি পাপ করেছিলাম আল্লাহ? এভাবে শাস্তি কেন দিলাম আল্লাহ? আম্মুকে ছেড়ে আমি মাটিতে লুটিয়ে কান্না করে যাচ্ছি। কলেজা ছিঁড়ে যাচ্ছে মনে হচ্ছে। কারো কোনো খেয়াল নেই আমার। আম্মু এসে আমাকে জড়িয়ে ধরে থামানোর চেষ্টা করলো। টুকি থাম মা, এভাবে কাঁদতা নাই মা। আমি আমি কি করব? আমার তো ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। নানিকে আমি শেষবারের মতো দেখতে পারলাম না আম্মু। আমি কাঁদিস না মা, আমার মাথা ব্যথা করবে, অসুস্থ হয়ে পড়বি। হাউমাউ করে কান্না করার পর একেবারে নেতিয়ে আগের মতোই আম্মুর বুকে হেলান দিয়ে বসে আছি। গলার স্বর বসে গেছে, মাথা কোনো রকমে সোজা করতে পারছি না। রুমে আর কে আছে আমার কোনো হলদর নেই। ফুলি খালা এসে আমার কাঁধে কাপড় তুলে দিয়ে কোলে নিলেন। কোল থেকে চোখ খুলে নিজের রুমে গেলাম। উনি তখন রুমে ছিলেন। স্টাডি টেবিলে চেয়ারটা বসে হাঁটুর উপর দু হাতে মুখ ঢেকে বসে আছে। আমাকে উঠতে দেখে আমার কাছে এগিয়ে এলেন। এখন কেমন লাগছে? আম্মুর কাছে ঘুমিয়ে পড়েছিলে। আর কি বলবো, আমার মাথায় ঢুকছে না। ভেতরটা হু হু করে উঠছে। কি যেন নাই নাই একটা হাহাকার। হুট করে উনি আমাকে জড়িয়ে ধরলেন। এবার আমি ভয় পাচ্ছি তুলি, তুমি প্লিজ একটু স্বাভাবিক হও। ওনার কথা বলার মাঝে আম্মু রুমে খাবার নিয়ে এলো, সাথে ফুলি খালাও। ওনাদের দেখে জমঠাকুর আমাকে ছেড়ে বিছানা থেকে উঠে গেল। ফুলি খালা একটা ভেজা গামছা দিয়ে মুখ মুছিয়ে হাতে জলের গ্লাস দিলেন। আম্মু ভাত মাখিয়ে মুখের সামনে ধরতে আমি পিছিয়ে গেলাম। টুকি, সে কোন সকালে কয়েকটা পাউরুটি খেয়েছিস? এখন রাত 9টা বাজে মা, একটু খেয়ে নে। তোর ঘুম দরকার ছিল বলে আমি জাগাইনি। আম্মুর কথা রাখবি না? একদিন তো আম্মু ও নানির মতো চলে যাবে, তখন কে এভাবে খাইয়ে দিবে বল? আম্মুর কথাটা আর বাড়াতে দিলাম না। 2-3 নলা মুখে নিলে খেলাম। আম্মুও আর জোর করলো না। রাতে হাত মুখ ধুয়ে কিছু সময় বারান্দা বসেছিলাম। জমঠাকুর তখন খেতে গিয়েছে। নানির কথা ফের মনে পড়েছে। নানা মারা যাওয়ার পর প্রায়ই একটা কথা বলতেন, বোন, তোর নানা রোজ রাইতে আমার স্বপ্নে আসে, আমার শিয়রের পাশে বসে সবার কথা জিগায়। নানি এই কথা শুনে তুলি কত বুঝিয়েছে, এগুলো স্বপ্ন নানি, তুমি নানাকে সারাদিন ভাবো তো তাই অমন দেখো। কিন্তু কে শুনে কার কথা? নানি বিশ্বাস করতেন না, সত্যি আসেন। রাতে উনি রুমে এসে আমার পাশে বসলেন। আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরবেন তখনকার মতন। ভেতরটা না আমার খুব পুড়ছে। আমার বলা কথা শুনে উনি মাত্রই খুব শক্ত করে আমাকে জড়িয়ে ধরলেন। তার চেয়ে বেশি শক্তি দিয়ে আমি ওনাকে খামচে আঁকড়ে ধরলাম। আমার মাথায় ওনার হাত বুলিয়ে যাওয়ার একেবারে পরম শান্তির মতো লাগছিল সেদিন। নানি মারা যাওয়ার পর থেকে আমার উদাসীনতা আর অন্যমনস্কতা বেড়ে গেল। জমঠাকুরও আগের মতো জোর করে না পড়াশোনা নিয়ে। এর মধ্যে 2 দিন আমাকে নিয়ে ঘুরতে গিয়েছিল। কেন যেন কোনো কিছুতে নিজেকে স্বাভাবিক করতে পারছিলাম না। নানির কথাগুলো হুটহাট কানে বাজে। তখন মনে হয় আশেপাশে আছে, ভুলতে পারি না। কিভাবে বা ভুলবো? আমার নিজের মাও আমাকে এতটা যত্ন নেয়নি যতটা নানি করেছেন। ওনার মৃত্যুটা খুব পুরায় আমাকে। তার চেয়ে বেশি পুরায় ওনাকে শেষবারের মতো না দেখাটা। মা এর মধ্যে এসেছিল আমাকে নিতে। কয়েকদিন বাড়ি ঘুরে এলে হয়তো ভালো লাগবে, কিন্তু জমঠাকুর দেয়নি, যেতে দেয়নি। আম্মু ও বাধা সাধেন। মা সেদিন সারাদিন আমার সাথেই একা ফিরে গেলেন। ওনার জয়েনিং ডেট এগিয়ে এসেছে। কলেজের চাকরিতে ইস্তফা দিয়ে দিয়েছেন। হাতে সপ্তাহখানেক সময় থাকায় আম্মু ঠিক করলেন আমাদের নিয়ে গ্রামে যাবেন। ওখানে একটা অনুষ্ঠানের আয়োজন করা প্রয়োজন। এতে করে হাওয়া বদল হবে। আমার সব গোছগাছ আম্মু ও ফুলি খালা মিলে করে দিলেন। মা বাবাকেও আম্মুর সাথে নিতে চেয়েছিলেন, কিন্তু মায়ের চাকরি, বাবার কি যেন কাজ পড়তে, তাই আর যাওয়া হয়নি। রূপসী গ্রামটা একবার জীবনানন্দ সে রূপসী বাংলার মতো। গ্রামের মাটিতে পা দিতেই কেমন যেন পরিশুদ্ধ লাগছে, সতেজ নির্মল মনে হচ্ছে নিজেকে। এত নির্মল পারিপার্শ্বিক সৌন্দর্য আর শুদ্ধতার মধ্যে জমঠাকুরকে একেবারে নতুন করে আবিষ্কার করলাম যেন। যে কটা দিন মানুষটা একেবারে 2 হাতে আগলে রেখেছে আমায়, এখানে এটা চলে না। ওনার সাথে এভাবে
ওভাবে কথা বললে মাথায় ঘুমটা টানো, এটা এভাবে করবে সব। তারপর রাতের বেলায় লুকিয়ে বাগান বিলাস তো আছেই। ওনার এই আগলে রাখা, কথা না শুনলে চোখ রাঙানো, ধমক দেওয়া, হুটহাট করে কাছে আসা, জোরে ধরে পিষে ফেলা, বিনা নোটিশে চুমু খাওয়া, সব কিছুই কেমন যেন একটা ভালো লাগা ধরে গেছে। আজকাল তো ওনার মুখে নিজের নাম উচ্চারণটাও প্রেমে পড়ে গেছি। ভালোবেসেছি কিনা জানি না, তবে ওনাকে যে আমি আমার সর্বস্ব দিয়ে নিজের মধ্যে ধারণ করেছি তা আমি স্পষ্ট টের পাচ্ছি। ফিরে ওনার জয়েনিংয়ের ঠিক আগের দিন বিকেলে, এদিকে 2-3 দিন থেকে আমার খুব একটা পোষালো না। আমার মুখ ভার দেখে উনি ফেরার আগের রাতে কোলে করে সারা রাত ছাদে হাঁটলেন। একটা সম্পূর্ণ ভিন্ন একটা অনুভূতি, ব্যাপক লজ্জা পাওয়ার সত্ত্বেও খুব করে চাচ্ছিলাম সময়টা থেকে যাক, রাতটা চলে না যাক, ভোরটা দেরিতে আসুক। ওনার কোলে নেবার ধরনটাও সুন্দর, একেবারে বুকের সাথে মিশিয়ে ধরে রেখেছে। কানে ওনার হৃদস্পন্দন আর চোখ ভরা আকাশ ভর্তি তারা, একেবারে ঘুর লেগে যাচ্ছে। কিছুটা হাঁটাহাঁটির পর ছাদের কোণে রাখা মাচার উপর বসে আমাকে কোলে নিয়েই, তখন এতটাই ওনার উপর নির্ভরশীল হয়ে গিয়েছিলাম যে বসা মাত্রই ওনার ঘেমে যাওয়া বুকের সাথে লেপ্টে পিঠ ঠেকে বসে আকাশ দেখে যাচ্ছি। বলা চলে অনেকটাই নিজের মধ্যে নেই। হৃদয়স্থ হলাম ওনার দ্রুত উঠানামা করা গরম নিঃশ্বাসে, যা আমার কাঁধ ভেদ করে ক্রমশ গলার আর বুকে আছড়ে পড়ছে। একটা গান নাড়িয়ে দেওয়া শিহরণের সাথে সাথেই সারা শরীর খেলে গেল। চারিদিকে শুনশান নীরবতা। ওনার নিঃশ্বাসের শব্দ শুনে বেশ বোঝা যাচ্ছে যে অনেকটা হাঁপিয়ে গেছেন। যাবারই তো কথা, কতগুলো সিঁড়ি পেরিয়ে একটা বড় ছাদে কয়েকবার হাঁটাহাঁটি, চারটেখানি কথা, তার উপরেও আমার এভাবে কোলে চেপে বসে আছি। ছি, বিবেক বিবেচনা এত লোপ পেল আমার। ভাবতে ভাবতে ওনার কোল থেকে উঠে গেলাম এক ধরনের অপরাধ বোধ নিয়ে। মাচায় বসে তখনও বেশ ধীরে ধীরে সুস্থ দুপাশে দুই হাতে সারা গায়ের ভর ছেড়ে দিয়ে ঢিলে মিশিভাবে চোখে বন্ধ করে দুটি পিট পিট করে আমার দিকে তাকিয়ে আছে। আমি এক পলক তাকাতেই চোখাচোখি হয়ে গেল। বিদ্যুৎ গতিতে কয়েক পা সামনে এগিয়ে গেলাম, যেন কোনো বড়সড় চুরির পর ধরা পড়ে যাচ্ছিলাম। সামনে এগিয়ে এসেও এক প্রকার ঘুরে পড়ে আছি যেন। এই বাড়িটা আসলে বাইরে না একটা স্বর্গপুর। এত সুন্দর চারপাশে যে কোনটা রেখে কোনটা দেখব। আমি যখন প্রকৃতির রূপে মজি, তখন হুট করে যমঠাকুর আমার সামনে এসে দাঁড়ালেন। ঘোর লাগা নয়নে ওনার চোখে চোখ দেখে দিব্যি দাঁড়িয়ে আছি। নেই কোনো সংকোচ আর নেই কোনো ভয়। উনি ধীরে ধীরে গায়ের সাথে ঘেঁষে মুখোমুখি দাঁড়ালেন। দুহাতে কোমর জড়িয়ে আরও নিবিড়ভাবে গা ঘেঁষে রইল আমার। শীতলক্ষার শিরশির করা হাওয়া, আর তার সাথে আমার ক্রমশ প্রিয় মানুষটার গায়ের উষ্ণতা, ঠিক যেন কনকনে শীতের মধ্যে ধোয়া ওঠা ভাতের প্রশান্তির মতো। উষ্ণতা সারা গায়ে লেপ্টে ওনার কপালে আছড়ে পড়া চুলগুলো অদ্ভুত সৌন্দর্য দেখে ব্যস্ত আমি। পূর্ণিমার আলোয় সবকিছু স্পষ্ট। ওনার ঠোঁটের কোণে সেই মৃদু হাসিটা, সব মিলিয়ে এই মুহূর্তে যমঠাকুরকে পরীর মতো সুন্দর লাগছে। ছেলেরা তো পরী হয় না। কালে কালে কবিরা মেয়েদের সৌন্দর্য কত উপমা দিয়ে গেছেন, অথচ খোদ ছেলে হয়ে নিজেদের জন্য কোনো কিছু রেখে যাননি। তাতে কি, কেউ দেয়নি তো কি হয়েছে, আমি দেব। মেয়েরা পরী হলে ছেলেরা পরা। যমঠাকুর একেবারে পরার মতো সুন্দর লাগছে। আবার এইসব হাবিজাবি ভাবতে মশগুল উনি, তখন আমার ঠোঁটের গভীরতা মশগুল। কি হচ্ছে ব্যাপারটা? আমার মস্তিষ্কে যখন পৌঁছালো, তখন কোথা থেকে যেন অজানা শিহরণ আমার সারা শরীরে খেলা করছে। তার সাথে শীতলক্ষার ঠান্ডা বাতাস, সব মিলিয়ে যেন আমি হিম হয়ে যাচ্ছি। নিজের ভারসাম্য নিজে রাখতে পারছি না। ওনার কাছ থেকে হালকা গা ঘেঁষে হতেই উনি ক্ষুধিত পশানের মতো আবারও নিবিড়ভাবে জড়িয়ে ধরলেন। খুব ইচ্ছে করছে ওনার পিঠ আগলে চুল খামচে ধরি, ঘাড়ে বুকে করে দেই শত শত ক্ষত, আরও নিবিড়ভাবে হারিয়ে যায়। কিছুক্ষণ পরে উনি আমাকে ছেড়ে দিয়ে আড়ষ্টভাবে আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর বিনা বাক্যে বায়ে আমার দু হাতে ওনার বুকের দুপাশে রেখে নতুন উদ্যমে ফের মেতে উঠলেন। চারিদিকে শূন্যতার নীরবতা। পূর্ণিমার আলোয়
এখান থেকে নদীর ঝিকমিকি করা পানিগুলো দেখা যাচ্ছে। আশেপাশে আর কোনো দোতলা বাড়ি না থাকায় এত শত গাছগাছালি যেন রাতের সৌন্দর্য আরো বহুগুণ বাড়িয়ে গেছে। নদী হাওয়ার সাথে বাগানের সদ্য ফুটা ফুলের মাতাল গন্ধ চারিদিকে মম করছে। বাড়ির পেছন দিকের পুকুরের উপর যে জোনাকি পোকার হাট বসেছে, কি যে সুন্দর লাগছে এক একটা জিনিস বলার বাহিরে। এত শত সৌন্দর্য আমার কাছে ফিকে হয়ে গেছে যম ঠাকুরের বুকের সেই ধুকপুক ধুকপুক করে ওঠা শব্দটাতে। একটু আগে কি হয়েছে ভাবলেই কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে। মাচার উপর ওনার বুকের সাথে পিঠ ঘেঁষে বসাতে আমার স্পষ্ট অনুভব করতে পারছি ওনার বুকের সেই ধুকপুকানের উঠানামা, কেমন যেন একটা ছন্দের মতো। এত ভালো লাগছে কেন হঠাৎ করে। এর মধ্যেই উনি শাড়ি গলিয়ে আমার পেটের উপর বা হাত রেখে ডান হাত ওনার হাতটা গুজে দিল। চুপচাপ নীরবতায় ও মনে হচ্ছিল দুটি মন এই চুপচাপ নীরবতা পাশাপাশিতে চুটিয়ে মন খোলা কথা বলছে। রূপসী থেকে ফেরার পরপরই উনি ফুল ফর্মে চলে এলেন আগের মতন। অগত্যা আমাকে আবার বইয়ের মধ্যে মাথা ঢুকাতে হলো। এদিকে ওনার নতুন অফিসে জয়েনিংটাও খুব ভালো করে হয়ে গেল। অফিসে যাওয়ার সময় রোজকার আমার সাথে করে কলেজ পর্যন্ত এগিয়ে দেওয়ার, তারপর কলেজ ছুটির পর মাসিক ভিত্তিতে ভাড়া করা রিক্সাটা বাড়ি ফেরা, তারপর বাড়ি ফিরে ঘড়ির কাঁটা আর দরজা দেখা। আজকাল মানুষটাকে কেন যেন খুব বেশি মিস করি। ইচ্ছা করে যেন সারাক্ষণ ওনার আশেপাশে থাকে, নয়তো উনি আমার সাথে থাকুক। আগে তো তাও দুপুরে খেতে আসতো, কিন্তু এখন তো একেবারে বিকেল 6টায় বাড়ি ফেরেন। ওনাকে যতই দেখি ততই অবাক হই। সারাদিন খাটাখাটুনি করে আমাকে নিয়ে নিয়ম করে টেবিলে বসবে, রোজ পড়া চেক করবে, একটু ভুল হলে বলবে। কাজের চাপে আজকাল খুব একটু চুমু খাওয়া হচ্ছে না। তোমার মাথায় ভাইটামিনের সব কমে গেছে, আসো আসো ইনস্ট্যান্ট ফ্রেশ ভাইটামিন দেই। যেই বলা সেই কাজ, চেপে ধরে ধূপ করে চুমু খেয়ে নিচ্ছে। রাতের বেলায় ও সেম মতো পেঁচে ধরে ঘুমাচ্ছে। কিছু বললে ওনার সে বিখ্যাত উক্তি ঝাড়বেন, তোমার যদি লাথি দেওয়ার ইচ্ছা থাকে এমনি 2-4টা দিও, কিন্তু ঘুমের জোরে দানবীয় লাথি আমি নিতে পারবো না। আর এভাবে ঘুমালে সমস্যাটা কি? বউদের এভাবে জড়িয়ে ধরে ঘুমানোটা হচ্ছে জামাইয়ের জন্মগত অধিকার। আমিও আমার অধিকার বুঝে নিচ্ছি। সো কিপ ইউর মাউথ শাট। এসব বলার পর আর কারি বা কি বলার থাকে? আমিও কিছু বলি না, কি বলবো তাই খুঁজে পাই না। ওনার এই জড়িয়ে ধরাটা আজকাল আমার বড্ড ভালো লাগে। সারাক্ষণ ইচ্ছা করে ওনাকে জড়িয়ে ধরি, ওনার আশেপাশে থাকি। পড়াশোনা করতেও ভালো লাগে না। কেন করব পড়াশোনা? কই বিয়ে হয়েছে, স্বামীর সোহাগী হব, বাচ্চা কাচ্চা বড় করব, ছেলে মেয়ে লেখাপড়া শিখাবো না? কিন্তু তা তো আর জম ঠাকুরের জন্য হচ্ছে না। কলেজের সব খবরদারি স্যাররা নিজের মনে করে ওনার কানে পৌঁছে দেন। এখন তো বান্ধবীরাও বাঘা স্যারের বাঘিনী বউ বলে খ্যাপায়। তবে ওনার নতুন চাকরি হওয়ায় আমার একটু সুবিধে হয়েছে। কলেজের পর ছুটি আড্ডা দিতে পারি। আগে তো রোবটের মতো ওনার সাথে সাথে চলে আসতে হতো। বান্ধবীদের তখন ওনাকে দেখলেই আইলো আইলো বলে ভো দৌড়। এমনও হয়েছে ওদের সাথে সাথে বসে চাইলে গেট পর্যন্ত এগিয়ে দিয়ে যেত আর বলতো, দেখ তুই যে বাঘাসারে বউ ভুলে গেছিস? তোরে আড্ডাতে নিলে আমাদের আতঙ্কে থাকা লাগে না, আবার ওঠে দৌড়ান লাগে। দেখ ওই দিন দৌড় দিয়ে গয়ে হাঁটু ছুলে গিয়ে অবস্থা হয়েছে। বরং তুই বাড়ি যা, স্যার আইতাছে। তখন খুব মন খারাপ হতো, খুব ইচ্ছে করতো ওদের সাথে বসে একটু আড্ডা দেই, কিন্তু ভয়ে তো মুখ দিয়ে কথাই বের হইতো না। তবে আজকাল আমার বেশ স্বাধীনতা হয়েছে। কলেজের পর চুটিয়ে আড্ডা দিয়ে তারপর ওনার ভাড়া করা রিক্সায় বাড়ি ফিরি। আর আড্ডার সময়টাতে আশেপাশে মামা ভাড়া নেই, কিন্তু আজকে একটু বেশি দেরি করে ফেলেছি। আসার পর থেকে আম্মু তুলোধনা করে যাচ্ছে, টুকি তুই কিন্তু বড্ড বার বেড়েছিস। তুই রোজ কলেজ থেকে দেরি করে ফিরিস, কিন্তু আমি কি তাকে কিচ্ছুটি বলিনি। তাই বলে আজ তুই এত দেরি করে আসবি? তোর সকালের খাওয়া কই? দুপুরে কি খাইছিস? হ্যাঁ, বাবু ঠিক বলে, তোকে লাই দিয়ে আমি অসভ্য করে ফেলেছি। পড়াশোনা নাই, কিছু নাই, সে গায়ে হাওয়া দিয়ে বেড়াবে। এই কি খেয়েছিস দুপুরে? হ্যাঁ, ক্যান্টিনে সিঙ্গারা খেয়েছি। কি বললি তুই? এই খাওয়া তোর আজ বেলা 4টে। আজকে বাবু আসুক, তোর বিচার যদি না দিছি দেখিস।
তোর জন্য দরজাল শাশুড়ি ঠিক আছে, সারাদিন কাজ করে পড়তি, তাহলে সব ঠিক থাকতো। কিচ্ছু তো করা লাগে না। কেন যেন আম্মু কথাগুলো খুব মনে গেঁথে গেল। উনি আমাকে শত আদর করার সত্ত্বেও উনার এই কথাগুলো আমি কোনোভাবে হালকাভাবে নিতে পারিনি। আর দাঁড়ালাম না, ঘরে ঢুকে বোরকা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম। বিছানাটা বড্ড টানছে। আম্মু এখনও চেঁচামেচি করছে। মানুষটা এমনই, ওনার স্নেহের যেমন কোনো কমতি নেই, তেমনি শাসনেরও। ভুলটা আমি করেছি, সব ব্যাপারে এমন গাছাড়া হওয়া একদম ঠিক হয়নি। অপরাধবোধ আর আম্মুর বলা কথাগুলো বারবার মনে বাজছে। দেরি না করে রান্নাঘরে চলে গেলাম। যদি রান্নার সব কাজ ফুলি খালা সামলে নিয়েছিল, চৌবাচ্চার দুপুরে কতগুলো বাসন রাখা ছিল। দেরি না করে মাজতে বসে গেলাম সেগুলো। কলের পানি আর বাসনের আওয়াজ আম্মু কিছুক্ষণ রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে থেকে চলে গেল। হয়তো আমার এখন কাজ করায় খুব রেগে আছেন, ভাবছে ওনার কথায় হয়তো রাগ করেছি। ফের চেঁচামেচি জুড়ে দিল। রান্নাঘরে বাসন মাজা শেষ করে বের হওয়ার সময় দেখি আম্মু টেবিলের উপর খাবারের থালাটা বের করে রাখলেন। একবার আমার দিকে তাকিয়ে তারপর চলে গেলেন। প্রতিদিনকার রুটিনের মতো বিকেলে আম্মু রেডি হয়ে হাঁটতে চলে গেলেন। ঘড়ির দিক তাকে দেখি 5:30 বেজে গেছে। কেন যেন আর ক্ষুধা লাগছে না, মনে হচ্ছে বিছানায় শুতে পারলেই চলবে। মেইন দরজা লক করে বেডরুমে এসে শুয়ে পড়লাম। বেশ আরাম লাগছে, কিন্তু ঘুম নেই। বিকালের স্নিগ্ধ আলোটা আমার খুব পছন্দের। ইচ্ছে করছে বাইরে গিয়ে বসি, কিন্তু বল পাচ্ছি না। মন খারাপটা যেন সমস্ত শক্তিকে গ্রাস করেছে। বিছানা খানিকটা সময় এপাশ ওপাশ করতে করতে জমঠাকুর চলে এলেন। তোই গলায় টায়ের নটটা দরজা থেকে খুলতে খুলতে রুমে এলেন, বিছানার কয়েকটা ফাইল রেখে। একে একে করে হাতের ঘড়ি, ওয়ালেট সব টেবিলের উপর রাখলেন। ঘামে ভেজা মেরুন শার্টটা হ্যাঙ্গারে ঝুলিয়ে লুঙ্গি নিয়ে প্যান্ট চেঞ্জ করতে লাগলেন। মানুষটাকে সব পোশাকে কি সুন্দর মানায়। কিন্তু দীর্ঘশ্বাস ছেড়ে বেরিয়ে গেলাম রুম থেকে। পানি নিয়ে আসতে আসতে দেখি উনি ওয়াশরুমে ঢুকে পড়েছে। হাত মুখ ধুয়ে বের হয়ে তারপর পানিটা শেষ করলেন। বিকেলে সাধারণত ওনার আদা চা খাওয়ার অভ্যেস আছে, তাই চুলাতে চা জড়িয়ে দিলাম। ক্ষুধা লাগছিল বলে দুটো বিস্কুট মুখে দিয়ে পানি খেয়ে তারপর চা নিয়ে এলাম। উনি চা শেষ করে আমাকে পড়াতে বসলেন। এই চ্যাপ্টারটা শেষ করতে বলেছিলাম, করেছো? কি হলো? আসলে কলেজ থেকে বাসায় কখন এসেছো? কয়টা ক্লাস হয়েছে আজকে? তুমি যখন অ্যান্সার দিবে না বলেই ঠিক করেছো, তাহলে আমি দেই, দেখো মিলে কিনা। কলেজে গিয়েছো 11টা, সেখানে সবগুলো ফ্রেন্ড মিলে ক্লাস বাঙ্ক করে নিজেদের মতো করে ঘুরেছো, আড্ডা দিয়েছো, যাকে এক কথায় বলে টোটুগিরি করা। তারপর আমারই ঠিক করা রিক্সা দিয়ে ঠিক 4:10 বাড়িতে ঢুকেছ। আই হোপ কোনো কিছু আমি মিস করিনি, ইজ ইট? আমি কোনো উত্তর দিলাম না। কি দিব? প্রতিটা কথাই যে অক্ষরে অক্ষরে সত্য। আর তাছাড়া আমার কথা বলারই কোনো ইচ্ছে করছে না। কেমন যেন একটা গাছাড়া ভাব। অবিশ্বাস্য রকমভাবে আমার জমঠাকুরকেও ভয় করছে না। আমাকে চুপ করে থাকতে দেখে উনি একেবারে রেগে বোম হয়ে গেলেন। আমাকে চেয়ার থেকে টেনে তুলে দিলেন। তোমাকে আমি বসে বসে খাওয়ানোর জন্য আনি নাই, না এনেছি আমার বাড়ির ঝিগিরি করতে। পড়াশোনা না করে টুটুগিরি করতেও আনি নাই। টাকা পয়সা কামাই এত সোজা না, তবে অন্যের ঘাড়ে বসে বসে খাওয়া খুব সোজা। আমার পয়সার মায়া এবং কদর দুইটাই আছে, তাই পড়াশোনা চাকরি করে আমার সংসারে কন্ট্রিবিউট করবে এবং নিজেকে স্বাবলম্বী করবে। অন্যের ঘাড়ে বসে খাওয়ার চিন্তা বাদ দাও। এইটা তোমার বাপের বাড়ি না যে নো চিন্তা ডু ফুর্তি। আমাকে দেখো আর নিজেকে দেখো। আমাকে আমি কামাই করেছি বলেই আর তুমি আমার উপর নির্ভরশীল বলে অনায়াসে মুখ ঝামটা দিতে আমাকে দুবার ভাবতে হচ্ছে না। নিজের পয়সা আর নিজস্ব ইনকাম কতটা প্রয়োজন একটু মোটা মাথায় খাটিয়ে ভেবো। শুধু 3 বেলা গোগ্রাসের মতো গেলা আর ঘুম দিয়ে জীবন চলে না বলে আর সেখানে বসলেন না, দপদপ করে পা ফেলে বেরিয়ে গেলেন। সে রাতে আম্মু ফিরলেন বেশ দেরি করে। ঘড়ি কাটা হিসাব না দেখলেও বেশ বুঝতে পারছিলাম পড়ার রুমটা রান্নাঘর থেকে অনেকটা বাপাশে। আম্মু কিছুক্ষণ রুমের দরজায় দাঁড়িয়েছিলেন, কিন্তু আমাকে কিছু বলেনি, আমিও কিছু বলিনি। কেন যেন চুপ থাকতে ভালো লাগছে।
আম্মু চলে গেলেন। যম ঠাকুর আর সে ঘরে এলো না। কেমন যেন ভোতা ভোতা লাগলো সব কিছু। তবে এতদিনের এক সংসার নামক রঙিন চশমাটা একেবারে ঝরঝর করে ভেঙে গেছে। বাস্তবে যে আবেগ আর কল্পনাগুলো নিতান্তই তুচ্ছ তা একেবারে বেশ বুঝতে পারছি। কত কি ভাবতাম আগে, হাসি পায় কেন সেসব মনে করে। আমার তো এখন হাসার কথা না। অনেকটা সময় ধরে ভাবলেশীনভাবে বসে আছি। বইয়ের পাতাগুলো বাতাসে উড়ছে, ওলটপালট হচ্ছে। আমি নির্বাকভাবে প্যারালাইজড রোগীর মতো দেখতে যাচ্ছি আর বারবার ওনার বলা কথাগুলো আওড়াচ্ছি। আম্মু ফের চেঁচামেচি করছে, কিন্তু এবার দুপুরে চাইতেও বেশি। চায়ের কাপটা ধুতে ধুতে ভুলে গিয়েছিলাম। এর জন্যই কি আমি ভীত পায়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। অনেকটা সময় ধরে বসে থাকার কারণে পায়ে একেবারে ঝিঝি ধরে গেছে, কিন্তু আম্মু চেঁচামেচি থামছে না। বাবু, আমি এখানে থাকবো না, তুই আমাকে গ্রামে রেখে আয়। তারপর তোর বউ যা খুশি না হয় করবে। ও আমারে কথা মোটেও শুনছে না বাবু। সে সকালে ঘুম থেকে উঠে দুটো বিস্কুট খেয়েছে, সারাদিন গেছে, তার আর খাবার কোনো খবর নেই। বাসায় দেরিতে এসেছে বলে বকেছি খুব, তাই বলে সে না খেয়ে রাগ করে বইয়ের সামনে বসে আছে। ওকে আদর করি বলে কি শাসন করার কোনো অধিকার নেই আমার? তুই খেতে বস, আমি নিয়ে আসছি ওরে। শাসনে দেখেছেটা কি ও? আজকে তো শুধু বকেছি, কথা না শুনলে আমি মায়েরও দিতে পিছপা হব না। আম্মুর আগে ফোঁস করতে করতে এক প্রকার হুমকি ধামকি দিয়ে আমাকে টেনে নিয়ে টেবিলে বসিয়ে দিলেন। উনি তখন টেবিলে বসা ছিলেন, প্লেটে খাবার সার্ভ করে দিচ্ছিলেন। আম্মু আমাকে তার পাশে বসিয়ে ধমকে খাওয়ালেন। খাবার দেখেই ক্ষুধাটা জেগে গেল যেন। বেশ অনেকটা খেয়েছি। বেসিনে হাত ধুতে গিয়ে গড়গড় করে সব বমি করে ঢেলে দিয়েছি। কি জানি হয়তো অপমানের ভাত পেটে সইল না। আমার বমি দেখে আম্মু আবার বকা শুরু করেছে। কর আরও বমি কর, সারাদিন না খেয়ে থাক, আরও পেটে পিত্তি পড়ে যাক। দেখলি তো কেমন গ্যাস্ট্রিক জোরে দিয়েছিস। কয়েকদিনে চোখে মুখের কী হাল করেছিস। তুই ঘুমাতে যা, তোকে দেখলে আমার রাগে কান্না পাচ্ছে। যা, হাত ধুয়ে যা শিগগিরি। নলের মুখটা খুলে দিয়ে বেসিন পরিষ্কার করে নিজেও হাত মুখে পানি দিলাম। রুমে যেতে ইচ্ছা করছে না, পড়ার রুমেই চলে আসলাম। জানালা অফ করে দিয়ে চেয়ার টেনে বসে পড়লাম, গা ছেড়ে চোখ বুজে। চোখ খুলে নিজেকে পড়ার চেয়ারেই খুঁজে পেলাম। প্রথমে কিছুটা ঘাবড়ে গেল, পরে আস্তে আস্তে সব মনে পড়ে গেল। কয়টা বাজে দেখার জন্য ড্রয়িং রুমে আসতে দেখলাম যম ঠাকুর হাঁটুর উপর দু হাতের মুঠোয় কপাল ঠেকে রেখেছেন। এ কি মাত্র 6টা বাজে? উনি বা এই সময় এখানে কি করছেন? সেখান থেকে চলে আসার সময় টেবিলের সাথে ধাক্কা খাই। ধাক্কার আওয়াজে উনি মাথা তুলে আমার দিকে তাকালেন। ওনার সেই লাল লাল চোখগুলো ভাবলেশীন দৃষ্টিতে চোখাচোখি হয়ে গেল। আমি আবার পড়ার ঘরে চলে এলাম। ডাইনিং থেকে হাত মুখ ধুয়ে ওখানে ঘোরাঘুরি করছি, কিন্তু রুমে যাচ্ছি না। এদিকে ফুলি খালাও চলে এসেছে। কাজ না পেলে ওনার আশেপাশে ঘুরঘুর করছি। আম্মু এখনও হেঁটে ফেরেনি। যম ঠাকুর একেবারে রেডি হয়ে রুম থেকে বেরিয়ে এলেন ব্যাগ হাতে। টেবিলে বসতে আমি রান্নাঘরে চলে গেলাম। ততক্ষণ আম্মু চলে এসেছে। ফুলি খালা ওনাকে নাস্তা বেড়ে দিচ্ছেন। আম্মু হাত পা ধুয়ে আসতেই উনি খেয়ে উঠে গেল। আমি তখন রান্নাঘরের দরজায় আড়ালে দাঁড়িয়ে। উনি আম্মুকে আসছি বলে একবার ঘরের দিকে যেতে নিল, ফিরে গেলেন। উনি যাবার পর আমি রুমে গিয়ে গোসল সেরে রেডি হয়ে নিলাম। সোফার উপর কিছু ধোয়া কাপড় ছিল, সেগুলো ভাঁজ করে আলমারিতে তুলে রেখে বিছানার চাদরটা পাল্টে বিনে রেখে পড়ার ঘর থেকে বই খাতাগুলো একেবারে গুছিয়ে ডাইনিংয়ে চলে এলাম। আম্মু সবেমাত্র বসেছেন। ফুলি খালা আমার সময় অনেকগুলো পিঠে বানিয়ে নিয়ে এসেছেন। সেখান থেকে বেশ কয়েকটা পিঠে খেয়ে নিলাম। তাই নাস্তা না করাতে আম্মু কিছুই বললে না। উঠে গিয়ে একটা বোতল শরবত ঢেলে নিয়ে আসলেন, আর তার সাথে একটা কেকের প্যাকেট। টুকি, যখন ক্ষুধা পাবে খেয়ে নিবি, কেকটা একেবারে তাজা। সকালে যেদিকে যাই হাঁটতে, ওই দিকে সকালে একটা লোক নিয়ে বসে থাকে। তোর মাকেও কিনে দিয়েছি, আসার সময় তোর জন্য
নিয়ে এসেছি, প্যাকেটটা যদি ফেরত আসে দেখিস কি করি। বলে আম্মু আমার কপালে চুমু খেলেন। কালকে খুব বকেছি রে মা, রাগ করিস না। আম্মু তো বুড়ো হয়ে গেছে, তাই কি করতে কি করে ফেলি। এরপর থেকে তুই যদি কথা না শুনিস আর বকবো না, একেবারে মায়ের লাগাবো। আম্মুর এমনভাবে কথা বললেও একেবারে খিলখিল করে হেসে দিলাম। আমার হাসি দেখে আম্মুও হেসে দিলেন। আম্মুকে জড়িয়ে ধরে আসছি বলেই একটা দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে গেলাম। বেলা 1টার দিকে বাড়ি চলে এলাম। মা ততক্ষণ অফিস থেকে ফেরেনি। সুফিয়া খালা এসে দরজা খুলে দিলেন। বাবাও নাকি কি একটা কাজে গ্রামে গেছেন, আজ ফেরার সম্ভাবনা নেই। বেশ ভারী হয়ে আছে। দেরি না করে নিজের রুমে চলে এলাম। বেশ অনেকটা সময় পর বাড়ি ফেরা। অনেকটা শান্তির মধ্যে একটা সূক্ষ্ম ব্যথা চিনচিন করে আছে বুকের ভেতরে। গায়ের বোরকা খুলে রেখে বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এলাম। রুমটা এখন বেশ গোছগাছ, কোনো কিছু এদিক সেদিক হয়নি, সব আগের মতোই রাখা। সুফিয়া খালাকে এক গ্লাস পানি কথা বলে ড্রয়িং রুমে এসে বসলাম। ঘড়ি তাকাতে দেখলাম 2টো বেজে গেছে। খালা আমাকে পানির গ্লাস দিতে বাড়ির সবার খোঁজ খবর নিলেন। আম্মুকে এ বাড়িতে আসার কথা জানানোর জন্য ফোন দিলাম বাড়ির ফোন থেকে। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। কে টুনি? টুকি মা? হ্যাঁ আম্মু, আমি কলেজ থেকে এবারে চলে এসেছি, তুমি চিন্তা করবে বলে ফোন দিলাম। আম্মুর বকা খেয়ে বুঝে গিয়েছি আম্মুর বকা খেয়ে বুঝেই মায়ের কথা মনে পড়ে গেছে। তুই কি রাগ করেছিস টুকি? না আম্মু, একদমই না। শাসন করা তো তাকেই মানায় যে ভালোবাসতে পারে। আচ্ছা আচ্ছা, কি পাকা পাকা কথা শিখেছে আমার মেয়ে। শোন, খেয়ে নে, আর বিকেলে চলে আসিস। আমি আসবো নিতে। না আম্মু, তুমি ফুলি খালাকে নিয়ে খেয়ে নাও। রাখছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। মা বাড়ি ফিরলেন বিকেল 4টারও পরে। দরজা খুলে আমাকে দেখে বেশ অবাক হলেন। আমি মুচকি হেসে মাকে জড়িয়ে ধরতেই কাঁদো কাঁদো হয়ে খুলে দিলেন। কখন এলি? কে নিয়ে আসলো? জামা এসেছিল কি না? আরও কত কি। কলেজ থেকে চলে এসেছিস বলে মা কিছুটা অবাক হলেন, কিন্তু কিছু বললেন না। দুপুরে খাওয়া মা মেয়ে মিলে খেলাম 5টায়। তারপর নামাজ আদায় করে মা আমার রুমে চলে এলেন। আমি তখন আলমারিতে আমার কাপড় ঘাঁটতে ব্যস্ত। তুলি, সাদাব কি রাতে আসবে? না মা। ও, তোর বড় ননাসের হাত ঠিক হয়েছে? হ্যাঁ, এখন অনেকটা সুস্থ। তোর শাশুড়ি কেমন রে মানুষ হিসেবে? খুবই ভালো মা। আর সাদাব? সবাই খুব ভালো মা। মা আমাকে আরেকটা বোরকা বানিয়ে দিবে? গরমে একটা দিয়ে ক্লাস করা খুবই মুশকিল। আমি কথাটা বলে মায়ের দিকে তাকাতেই দেখলাম কপালে ভাঁজ পড়ে আছে। পড়বে বা না কেন? তার সদ্য বিবাহিত মেয়ে নিজের প্রয়োজনগুলো স্বামীর কাছে না চেয়ে মায়ের কাছে চাইছে। আমি তাকাতেই মা স্বাভাবিক হয়ে মুখে হাসি টেনে বলল, ঠিক আছে, তুইও সাথে যাস, পছন্দ করে নিস না হয়। মায়ের কথা শুনে আমি আবার আমার কাজে মনোযোগ দিলাম। দীর্ঘ শ্বাস না টানটা চাইলেও লুকাতে পারিনি। বিয়ে নামক নতুন সম্পর্কটা একেবারেই গোলক ধাঁধার মতো লাগছে। কেমন যেন সব সম্পর্কই ঢুকে পড়েছে। আজ হুট করে এইভাবে আমার আশাটা মা স্বাভাবিকভাবে নিতে পারছে না, অথচ একসময় এ বাড়িটা আমার ছিল। এ বাড়ির বাইরে এক পা রাখার আগে তাদের বলে কয়ে মতামত নিয়ে তারপর বের হতে হতো। তারপর প্রশ্ন তো আছেই, আর আজ বিয়ে হয়েছে বলে একেবারে উল্টো। এবারে শত সহস্র প্রশ্ন। হায়রে মেয়ে মানুষ। রাতের খাবার খেয়ে ব্যাগ থেকে বই খাতাগুলো একেবারে টেবিলের উপর গুছিয়ে রেখেছি। মা বলতেছিল তার সাথে ঘুমানোর জন্য, কিন্তু আমি যাইনি। জানি গেলে মা নানা অজুহাতে এ কথা সে কথা জানতে চাইবে। তাছাড়া খুব করে একা থাকতে ইচ্ছে করছিল। বিছানায় শোয়া মাত্রই দেহ থেকে যেন প্রাণ ফিরে পেল। চোখে ঘুম না থাকলেও তন্দ্রা ঘরে পড়ে গেছি। তখন আম্মুকে ফোনে বলা কথাটা বারবার কানে ভাসছে। শাসন করা তাকেই সাজে যে ভালোবাসতে পারে। কেন যেন কথাটা মনে আসতে ওনার চেহারাটা বারবার চোখে ভাসছে। কি অদ্ভুত! আমার এই অশ্রু সংকটময় চোখ দুটোতে বন্ধ অবস্থায় আপনি পানি জমে যাচ্ছে। ফ্রেশ হয়ে গোসল দিয়ে তারপর লম্বা একটা ঘুম। বুধবার হয় মা আজ জলদি ফিরবেন। বাবাও নাকি রাতে ফিরে আসবেন গ্রাম থেকে। সুফিয়া খালার সাথে রাতে ফিরে আসবেন গ্রাম
থেকে। সুফিয়া খালার সাথে কথা বললেই ঘুমে চলে গেলাম। কেন যেন সুফিয়া খালাকে দেখলে ফুলি খালার কথা ভীষণ রকম মনে পড়ছে। ঘুম ভেঙে গেলে মায়ের ডাকে। মাথায় কি সুন্দর করে হাত বুলিয়ে ডাকছেন, এত করে ঘুমটা যেন আরও চেপে ধরছে। কপালে চুমু স্পর্শ পেতে একটা চেনা অনুভূতি ঘুমকে ছাপিয়ে গেল। চোখ মেলে তাকাতে দেখলাম আম্মু আমার মাথার কাছে বসে চুলে বিলি কেটে দিচ্ছেন। মা তার পেছনেই দাঁড়ানো। এবারও মা বেশ চিন্তিত, কপালে চিন্তার ভাঁজটা স্পষ্ট একেবারে। কোনো রকমের ভনিতা ছাড়া আম্মুকে সরাসরি জানিয়ে দিলাম আমার পড়াশোনা শেষ করা অবধি এখানেই থাকতে চাই। আমার কথাটা আম্মু খুব একটা পছন্দ হলো না। এদিকে কথা বলার আগে ভীষণ রকম টেনশনে ছিলাম মা এ নিয়ে কী বলবে, বা আম্মুর সামনে কোনো ঝামেলা করবে কিনা। কিন্তু না, মা তেমন কিছুই বললেন না। কেমন শান্ত দৃষ্টিতে তাকিয়ে সব কিছুই মনোযোগ সহকারে শুনলেন। রাহেলা, তুমি অন্তত কিছু বলো, টুকিকে বোঝাও। আমি কি বলবো আপা? তুলির আর মা বাবার কাছে থেকে পড়ালেখাটা শেষ করতে চাইছে। বিয়ে দিয়েছি বলেই তো আর ঠেলে সরিয়ে দিতে পারি না। হ্যাঁ, যদি ওর আবদারটা অন্যায় হতো তাহলে আমি কিছুই বলতাম না। টুকি, তুই কি আমার কথা বলায় কষ্ট পেয়েছিস? জানতাম আম্মু এমন কিছুই ভাবছেন। আম্মুর এই ভুল ধারণাটা ভাঙানো বড্ড জরুরি, তাই আম্মুকে জড়িয়ে ধরে একে একে বোঝালাম। এত বললাম বিকেলে অন্য জায়গায় হাঁটতে না গিয়ে যেন আমাকে দেখতে আসে রোজ, তারপর জমি আড্ডা দেব। সেদিনকার মতন আম্মু মন খারাপ নিয়ে বাড়ি ফিরলেন। আম্মুর এই চলে যাওয়াটা যেন আমার বুকে কাটা বিঁধাচ্ছে। সূক্ষ্মতর চিনচিনে একটা ব্যথা সারা শরীর জুড়ে রয়ে যাচ্ছে। আম্মু যাওয়ার পর মা আমাকে নিয়ে একদম মুখোমুখি বসলেন। তুলি, কিছু কি হয়েছে? না তো মা। তুলি, একটা কথা বলতো, সাদাব আপা ওনারা মানুষ হিসেবে কেমন? ওনারা মানুষ হিসেবে অসাধারণ বললেও ভুল হবে। ওনারা অতি অসাধারণ। এই অতি অসাধারণ মানুষগুলোর মধ্যে তোমার এই অতি সাধারণ মেয়েটা বরাবরই নগণ্য। তুমি কিছুটা সময় নিজেকে দিতে চাই, পড়াশোনা করতে চাই। আমাকে কথা শেষ করতে না দিয়েই মা বলতে শুরু করলো, তুই ঠিক আছিস তো মা? কেন যেন মায়ের এই সামান্য কথাটার ভেতর থেকে কান্না দলা পাকিয়ে আসছে। কিন্তু আমি কাঁদবো না। ঠোঁট কামড়ে একটু হেসে মাকে জড়িয়ে ধরলাম। এই জায়গাটা বড্ড প্রশান্তির, বড্ড। এখন কলেজ যেতে এক ধরনের অস্বস্তি হয়। রোজ শ্বশুরবাড়ি নামক বাড়িটা গেটের সামনে গিয়ে রিকশায় বসে আছি, কখন না জানি আবার তার সামনে পড়তে হয়। রোজই এই ভয়টা নিয়ে জায়গাটা পার করি। তবে মানুষটার সাথে দেখা না হলেও আম্মু ঠিক ঠিক কলেজে চলে আসেন। কখনো ক্লাস শুরু হওয়ার আগে গেটে দাঁড়িয়ে থাকেন, তো কখনো কলেজ ছুটির পর সাথে করে বানিয়ে নিয়ে আসেন কিছু না কিছু। কেন জানি আম্মুকে দেখলে ওনার সাথে কথা বলতে বড্ড মন চায়। আম্মুর চেহারার সাথে খুব মিল আছে জম ঠাকুরটার। আচ্ছা, উনি কি আমাকে এভাবে মনে করে? এর মধ্যে আম্মু একদিন জিজ্ঞাসা করে ফেললেন যে ওনার সাথে আমার কোনো ঝগড়া হয়েছে কিনা, বা আমাকে বকছে কিনা। আম্মুর কথা শুনে আমি দীর্ঘশ্বাস আড়াল করে ফেলি। ফের নতুন উদ্যমে মানুষটাকে ভুল বলা মিথ্যা বুঝিয়ে দেই। এইচএসসি পরীক্ষার আর মাস 6 আছে। এতদিন পর প্রাইভেটের প্রয়োজন পড়েনি, কারণ জমঠাকুরই একাই 100। কিন্তু এখন তো থাক সেসব কথা বাদের খাতায়। এদিকে কলেজে তার উপর দুইটা প্রাইভেট করে সন্ধ্যার মাথায় নিয়ে বাড়ি ফিরি। তারপর রাতের পড়াশোনা তো আছেই। ওনার সেদিনে বলা কথাগুলো একেবারে ফুয়েলের মতো কাজ করে। সারাদিন ক্লান্তি যে যাই টের পাই না। আজকাল মাকে দেখি, কেন যেন মায়ের দেখলে বড্ড শান্তি পাই। একটা সময় মায়ের এই চাকরি নিয়ে আমার শত অভিযোগ ছিল। আমারে ঠিক মতো করে সময় দিতে পারতো না। টিফিন টাইমে স্কুলের টিফিন নিয়ে যেত না। দুপুরে ভাত মাখিয়ে খাইয়েও দিতে পারতো না। একটা সময় তো এই অভিযোগগুলো পাহাড় হয়ে মায়ের কাছ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। ফের নানি আসলো, খুব বোঝাতেন। বোন গো, মাইয়া মানুষের অলংকার স্বামী হইলেও হাতের জোর হয়েছে সেই কাগজের টেহা, আর সম্মান হয়েছে
পেটের বিদ্যা, এই দুইটা জিনিস থাকলে পৃথিবীর কোনো বেড়া নাই যে গালি দিয়া কথা কইবে। মায়েরে ভুল বুঝাইয়া না বোন, মায়ের জ্বালাটা বুঝবা একদিন। নানির কথাটা ঠিকই ছিল, মায়ের জ্বালা কি ঠিকই বুঝলাম। তখন ক্লাস 8-এ পড়ি। বাবার বাজারের গোডাউনে আগুন লেগে গেল, সব কিছু ছাই হয়ে গেল। ক্যাশে বেশ নগদ টাকা ছিল, সেগুলো ছাই। পরদিন বাজারের টাকা টাকা সেই তখন মাই এই সংসারে হাল ধরেন। তার প্রতি মাসে জমিয়ে রাখা বেতন দিয়ে বাবাকে বিদেশ পাঠান। বাবার বিদেশে যাবার দিনগুলো খুব কেঁদেছিলেন মায়ের হাত ধরে, কারণ এই চাকরির জন্য মা আমাকে সময় দিতেন না খুব একটা, সেই নিয়ে খুব বকাবকি করতেন। আজ বুঝতে পারছি সেই দিনের মায়ের মুখের প্রশান্তির চিলটে হাসিটা। যত দিন যেতে লাগলো ততই ওনার সেদিনের বলা কথাগুলো আমার কাছে সহজ হতে লাগলো। কোনো রাগ অভিমান কিছুই জমাতে পারেনি দূরে সরে এসে, বরং বারংবার মনে হইতো এইটাই আসছিল ওনার এই তেতো কথাগুলো আমার জীবনে মঙ্গলস্বরূপ। বাবাকে এখনো কিছুই জানানো হয়নি, মা হয়তো কিছু বলেছেন। এদিকে আমার জীবনের গল্পের রচয়িতা ফের সুযোগ পেলেন নতুন কিছু সমালোচনার। এবার শোনা গেল, জানা আছে এই পীড়িতের বিয়া কয়দিন টেকবে, 15 দিন ধইরা পইরা রয়েছে, জামাই তো একদিনও টুপিও দিল না। 2 দিনের প্রেমে 3 দিনের সংসার। তাদের এই কথাগুলো শুনে আমি হাসি, তার সাথে সাথে চোখগুলো বারবার ভিজে আসে, আর বারবারই মনে আওড়ায়, মেয়ে তুমি নারী, আর জীবন তোমার ছলনাময়ী। 19 দিনের মাথায় উনি এলেন। বাবার সাথে ওনার সরাসরি কথা হলো, কোনো ভনিতা ছাড়াই আমাকে বলা প্রত্যেকটা অপমানজনক কথাগুলো পাই টু পাই বলে দিলেন। জবাবে বাবার গর্জনে আর হুঙ্কার, তুমি আমার মেয়েকে খাবার খোটা দিয়েছ, আমার এত টাকা পয়সা বিষয় সম্পত্তি এসব কার তুমি জানো? আপনার টাকা পয়সা বিষয় সম্পত্তি নিতান্তই আপনার, আপনার মেয়ে আমার স্ত্রী, ওসব তুলির নয়। আমার একমাত্র সন্তান তুলি, আমার যা আছে সব ওরই। অন্তত খাওয়া পড়ার জন্য কোনোদিন কমতি হবে না। খাওয়া পড়ার কমতি ওনার ইনকামেও আমার ইনকামে আপনার মেয়ের হবে না। বাবা, আমি চাই না তুলি তার স্বামী রোজগার আর তার বাবার সম্পত্তির উপর নির্ভরশীল হোক। তার দায়িত্ব সে নিজে নিতে শিখুক। এ কেমন কথা? তার দায়িত্ব যদি তার নিজেরই নিতে হবে, তাহলে তাকে বিয়ে কেন দিয়েছি? শুধুমাত্র এই ভরণ পোষণের জন্য তাকে আমার হাতে দিয়েছেন বাবা? আমার জানা মতে তো আপনার কোনো কিছুরই কমতি নেই, শুধুমাত্র খেয়ে বাঁচার জন্য জীবনের লক্ষ্য। আমি তো ওকে আমার বাড়ির কাজের লোক হিসেবে নিয়েছি আমার স্ত্রী করে, আমার অর্ধাঙ্গিনী করে। আমি একা খেটে টাকা রোজগার করব, আর দিন শেষে চড়া মেজাজে বাপ মা তুলে গালাগালি করব, পয়সার খোটা দিব। তা নিশ্চয়ই আপনার মেয়ের জন্য ভালো হবে না, তারও ভালো লাগবে না। তার প্রতিষ্ঠিত হতে হবে, যাই লাগুক আমি নিঃসন্দেহে করব। কিন্তু সাদাব, তুমি ওকে বুঝাতে পারতে, ওকে ভালো মন্দটা খুলে বলতে পারতে। মা, তুলির সাথে আমার বিয়ে হয়েছে সবে মাত্র 2.5 মাস, কিন্তু তুলিকে আমি জানি প্রায় 5 বছরে হতে চলল। ওসব ছেলে মানুষের কাছে সাধারণ বোঝানো হওয়াটা হাওয়া বাতাসের মতন। তাই এবার কঠোর হয়েছি। এই ছেলে মানুষই কতদিন মা? তার তো নিজেকে নিয়ে ভাবতে হবে নাকি? যতই থাকুক, নিজের বলে একটা কথা আছে। আপনারা দয়া করে আমায় ভুল বুঝবেন না। বাসায় যখন ঢুকলাম তখনও জানি না ওনার উপস্থিতির কথা। খাটের উপর আমার বই খাতা ছড়ানো ছিটানো ছিল, কিন্তু এখন কোনো কিছুই দেখছি না। তার সাথে টেবিলটাও গোছানো। নিশ্চয়ই সুফিয়া খালা কাজ ভেবে মাথা চড়ে গেল। যেই ডাকতে যাব, খালাকে অমনি দেখি জমঠাকুর বাথরুম থেকে তোয়ালে নিয়ে হাত মুখ মুছতে মুছতে বের হচ্ছেন। আমি তখনও আমার রুমের দরজায় দাঁড়ানো। উনি আমাকে দেখে তোয়ালেটা চেয়ারে হেলানোর অংশে মেলে দিলেন, গ্লাসে পানি নিয়ে বিছানায় বসলেন। দাঁড়িয়ে আছো কেন? নিজের রুমে ঢুকতে নিশ্চয়ই আমার অনুমতি চাইবে না?